সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিডিও ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস শুরু করার পূর্বে চলো আমরা পূর্বপাঠটি একটু যাচাই করে দেখি। গতদিন আমরা যে ক্লাস করেছিলাম অবশ্যই তা তোমাদের মনে রয়েছে। গতদিন আমরা ক্লাস করেছিলাম প্রথম অধ্যায়ের পার্ট 5 নিয়ে। আচ্ছা, বলো তো দেখি যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করি এর মধ্যে উল্লেখযোগ্য কিছু যোগাযোগ সাইটের নাম বলো দেখি। হ্যাঁ, তা হচ্ছে ফেসবুক, এরপর টুইটার। হ্যাঁ বলো, সঠিক প্রশ্নের উত্তর দিয়েছ এবং খুব সুন্দরভাবে উত্তরগুলো হয়েছে। ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বলা হচ্ছে? হ্যাঁ, এটি ব্যবহার করে মানুষেরা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার প্রথমে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসটি অবশ্যই রিভিশনমূলক ক্লাস এবং খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে যে খুদে বার্তা কি, অর্থাৎ SMS এর মাধ্যমে কিভাবে আমরা সকল কার্য সম্পাদন করতে পারি। এছাড়া আমরা জানব যে নিবন্ধন পদ্ধতি কি। এছাড়া আমরা জানব জয়েন্ট স্টক কোম্পানি কি এবং সরকারি অন্যান্য সেবা সমূহ সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আসি যে সরকারি কর্মকাণ্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সরকারি কর্মকাণ্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে গেলে দেখো, এমন একটি সময় ছিল যে সময়টি মানুষের অনেক কষ্ট হতো। যেমন মনে করো যে তোমার হয়তো পরীক্ষার ফলাফল, তুমি জানো যে আজকে তোমার পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, কিন্তু তুমি জানো না যে পরীক্ষার ফলাফল তুমি কখন পেতে পারো। অর্থাৎ সেই সময় পরীক্ষার ফলাফল হওয়ার পরেও প্রায় 1 সপ্তাহ পরে 7 থেকে 12 দিন পর এই পরীক্ষার রেজাল্ট পাওয়া যেত। তাহলে বলো তো, পরীক্ষার রেজাল্ট কতদিন পরে পাওয়া যেত? 7 থেকে 12 দিন পর। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে কেন পরীক্ষার রেজাল্ট আমরা সেই সময় পাচ্ছিল? সেই সময় যে রেজাল্ট পাওয়ার কারণটা ছিল এই যে সেই সময় এত উন্নত পদ্ধতি ছিল না। বোর্ডে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতো, প্রকাশ হওয়ার পরবর্তীতে এটা কি হতো, এটা স্কুল পর্যায়ে যেত, স্কুল পর্যায় থেকে এটা বিভিন্ন ধরনের সংগ্রহ করে জেলা থেকে থানা, থানা থেকে অর্থাৎ উপজেলা, উপজেলা থেকে গ্রাম্য পর্যায়ে এটা ছড়িয়ে ছিটিয়ে যেত, যার জন্য সময় লাগতো। অথবা এতগুলো পরীক্ষার রেজাল্ট কিন্তু খবরের কাগজে দেওয়াও কিন্তু খুব একটা সম্ভব হয়ে ওঠে না। হয়তো যারা খুব ভালো রেজাল্ট করতো তাদের গুটি কয়েকজনের রেজাল্ট খবরের কাগজে দেওয়া হতো। এখন কিন্তু তোমরা ঘরে বসে সেই পরীক্ষার রেজাল্টগুলো পেয়ে যাচ্ছ, তা আবার হাতের মুঠোয়। অর্থাৎ যেটা তোমরা SMS করলে তোমার রোল বোর্ড দিয়ে যদি তুমি SMS করো, তুমি SMS এর মাধ্যমে তোমার পরীক্ষার রেজাল্টটা তুমি হাতেই পেয়ে গেলে। তাহলে SMS এর সিস্টেমটা বুঝে গেলে। এখন দেখো, একটি সরকারি ব্যবস্থা পরিচালনার জন্য কিছু অঙ্গ সংগঠনের প্রয়োজন হয়। এই অঙ্গ সংগঠনগুলো দিয়েই কিন্তু একটা সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। এই যে অঙ্গ সংগঠন, যেমন মনে করো তোমার আইন মন্ত্রণালয় আইনের কাজ করছে, তারপর মনে করো যে অর্থনৈতিক মন্ত্রণালয় অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করছে, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিষয় নিয়ে কাজ করছে। এছাড়াও অন্যান্য আরও মন্ত্রণালয় আছে, যেটি আমি তোমাদের এখন বলছি না, হয়তো 3টি মন্ত্রণালয়ের কথা বললাম। এখন দেখো যে এইগুলো মন্ত্রণালয়গুলো কে কিভাবে কাজ করছে। এখন যদি আমরা বলি যে সরকারি কর্মকাণ্ডের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখো কিছু কিছু জিনিস রয়েছে। যেমন তোমরা জানো যে সরকারি কর্মকাণ্ডের মধ্যে কয়েকটি জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে প্রথমত যদি বলি যে ই পর্চা,
ই পর্চা কি? তো ই পর্চাটা হলো এমন একটি বিষয় যে তুমি জানো যে তোমার বাড়ি যেখানে আছে, অর্থাৎ যে জমির উপরে তুমি যে হয়তো ফসল করছো, বাড়ি করছো, এই জমির কিন্তু মালিক কিন্তু আছে একজন। এই জমির হয়তো যে মালিক আছে তার নামে কিন্তু কিছু কাগজপত্র রয়েছে। এই কাগজপত্রই কিন্তু হচ্ছে ই পর্চা, এই বলা হচ্ছে ই পর্চা। অর্থাৎ জমির দলিল, খতিয়ান, জমি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সম্পূর্ণটাই কিন্তু এই ই পর্চার উপর এসে পড়ছে। এখন দেখো, তাহলে ই পর্চা আমরা কিন্তু এখন মোবাইলের মাধ্যমে অথবা অনলাইন থেকে আমরা ই পর্চাগুলো সংগ্রহ করতে পারি। আমরা কিসের মাধ্যমে ই পর্চা সংগ্রহ করতে পারছি? মোবাইলের মাধ্যমে। এবার দেখি ই-পুরজি। ই-পুরজিটা কি? ই-পুরজিটা হচ্ছে এটি ইক্ষু চাষিদের নিয়ে এটি একটি প্রজেক্ট, যা হচ্ছে ই-পুরজি। অর্থাৎ তোমরা জানো যে বর্তমানে কিন্তু বাংলাদেশে আখ চাষ আস্তে আস্তে খুব কমে যাচ্ছে। এই আখ চাষ ধরে রাখার জন্য এবং বাংলাদেশে যে সুনামধন্য চিনি কলগুলো রয়েছে, এই চিনি কলগুলো টিকিয়ে রাখার জন্য সরকার একটি ব্যবস্থা করেছে। তা হচ্ছে কৃষকদের কিছু প্রণোদনা দিয়ে উদ্বুদ্ধ করে তাদের কৃষকদের সার, উন্নত মানের বীজ, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এটি কিন্তু এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের আওতায় কি করছে এইটি ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এই সমস্ত কৃষকদের কিছু তথ্য দিয়ে দিচ্ছে SMS এর মাধ্যমে। কৃষকরা সেই তথ্য অনুপাতে কাজ করছে এবং কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো অংশগ্রহণ করছে। তাহলে আমরা ই-পুরজি সম্পর্কে জানলাম। এবার দেখি ই স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবা বলতে গেলে আমরা কি বুঝি? ই স্বাস্থ্যসেবা বলতে গেলে আমরা যা বুঝি তা হচ্ছে যে আমরা ঘরে বসে থেকেই মনে করো যে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে? আমরা যারা শহরে আছি হাতের কাছে ডাক্তার পাচ্ছি, কিন্তু এমনও তো স্থান রয়েছে তোমরা জানো যে স্থানে হয়তোবা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। মনে করো মধ্যরাতে কেউ একজন অসুস্থ হয়ে গেছে, মনে করছে তার একটি ভালো ডাক্তারের সহায়তা তার প্রয়োজন, কিন্তু তার তো যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নেই। গ্রাম থেকে সে শহরে আসবে অনেক একটি সময়ের ব্যাপার। যদিও বা যোগাযোগ ব্যবস্থা ভালো আছে আমি মনে করি, কিন্তু ওই সময় তুমি মনে করো তোমার বাসা থেকে তোমার স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যাওয়ার মতো হয়তো বা পর্যায়ে পরিস্থিতি হয়ে উঠছে না রুগীর দিকে দেখে। সেই সময় যে কাজটি করা যায় তা হচ্ছে সরাসরি কি করা যায়, আমরা আমাদের ফোন থেকে অথবা অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ যে কোনো একটি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রাথমিক কিছু আমরা রুগীর উপর প্রাথমিক কোনো কিছু আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ই সেবা বুঝলাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে যে সেবাটি আমরা যে চিকিৎসা ব্যবস্থা মোবাইল বা টেলিফোনের মাধ্যমে গ্রহণ করছি তাকে আমরা ই সেবা বলছি। তাহলে বলো তো টেলিমেডিসিন কাকে বলে বা ই সেবা কাকে বলে? হ্যাঁ, যা আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে যে সেবাগুলো গ্রহণ করছি সেটা হচ্ছে ই সেবা। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এইবার আমরা দেখি জয়েন্ট স্টক কোম্পানি সম্পর্কে একটু আলোচনা করি। জয়েন্ট স্টক কোম্পানি কি? এটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন একটি পদ্ধতি। রেজিস্ট্রেশন পদ্ধতিটা আমরা বলতে গেলে কি বুঝি? আমাদের তো এখানে আমরা জানি যে যে কোনো বড় ধরনের কোনো কাজ করতে গেলে সরকারের কাছ থেকে কিছু অনুমোদন নিতে হয়। তোমরা অবশ্য জানো, নাম শুনেছো, NOC যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে একটি সরকারের একটি সংগঠন, একটি অঙ্গ, এটি কি করছে যে আসলে ওই জায়গাতে সে ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠবে কিনা বা গড়তে দেওয়া যাবে কিনা এটি তদন্ত করে তার উপর রিপোর্ট প্রদান করে তাদেরকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট প্রদানকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি। অর্থাৎ একজন ব্যক্তি মনে করো তোমার এলাকাতে একটি হয়তো কোনো কারখানা গড়ে উঠছে, এটি পরিবেশের উপর ঝুঁকি কিনা, তারপর জনস্বাস্থ্যের উপর ঝুঁকি কিনা, এটি আসলে অন্যান্য কোনো ক্ষতি হবে কিনা, এই সম্পূর্ণ বিবেচনা করে যদি এটি হয়তোবা যারা কর্মকর্তাগণ আছেন, বিশেষজ্ঞগণ আছেন, তারা এটি দেখার পরে কি করবেন, তিনারা এটার অনুমোদন দিয়ে থাকেন। এখন তাহলে আমি চিত্র দেখি
চিত্রটা হচ্ছে এরকম, দেখো এমন একটা সময় ছিল যদি কারো কোনো কিছু নিবন্ধনের প্রয়োজন হতো, সেটির প্রয়োজন হতো 7 দিন, এটি পূর্বের অবস্থায়। তাহলে এখন লাগতেছে কেটে 30 মিনিট বর্তমান অবস্থান। আবার দেখো, আবার পূর্বের অবস্থান দেখি, যদি কারো নাম নিবন্ধন করতে হতো তাহলে এটির সময় লেগে যেত 30 দিন, কিন্তু এখন সময় লাগছে মাত্র 7 দিন। আবার দেখো, যদি কোনো বিষয়ে জন্ম নিবন্ধনের বিষয়ে যদি কেউ কোনো রেজিস্ট্রেশন করতো, সেই ক্ষেত্রে প্রায় 2-3 বছর সময় লেগে যেত যাতায়াত করা বাবদ, কিন্তু এখন মোটেও সেটি সময় লাগছে না। এটি কিসের জন্য? এটা হচ্ছে জয়েন্ট স্ট্রোক রেজিস্ট্রেশন, জয়েন্ট স্ট্রোক এটির জন্য। তো তোমরা খুব সুন্দরভাবে ক্লাস করলে এবং খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাস করলে। আশা করি যেহেতু রিভিশনমূলক ক্লাস আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরাও খুব ভালোভাবে বুঝে গেছো। যদি আজকের পাঠ সংক্রান্ত বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা তোমাদের পাঠ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তবে ঝটপট তোমরা বাড়ির কাজটি লিখে নাও। তোমরা উক্ত পাঠ থেকে 10টি এসকিউ তৈরি করবে, উত্তর সহ তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করে দেবে, আমি দেখে দেবো ইনশাল্লাহ। তো ক্লাস শেষ করার পূর্বে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি, এবং যা বলি বরাবরের মতো আজকেও তোমাদেরকে বলছি, তা হচ্ছে বাবা মার মনে কখনো কষ্ট দেবে না। তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমার বাবা মা কষ্ট পায়, দুঃখ প্রকাশ করে। বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো। আশা করি তোমরা আমার এই কথাটি মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন নতুন আরেকটি ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।